সৌদির বিরোধিতা সত্ত্বেও কাতার কেন এত শক্তিশালী? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা অগণন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস.জে. রতন। 2017 সালের জুন মাসে 4টি প্রতিবেশী দেশ যখন কাতারের উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন বিশ্লেষকরা বলেন দেশটি দুই ধরনের সমস্যার মুখে পড়েছে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মাইকেল স্টেফেন্স বলেন, কাতারের চ্যালেঞ্জ ছিল দুটি। প্রথমত, তাদের প্রমাণ করতে হবে যে ওসামা বিন লাদেনের মতো কোনো ব্যক্তির মত ও তার সমর্থকদের তারা সমর্থন করছে না। দ্বিতীয়ত, তাদের অর্থনৈতিক ভিত্তি যে মজবুত সেটি প্রমাণ করা। বিনিয়োগের জন্য কাতার যে একটি ভালো জায়গা সে বিষয়টি প্রমাণ করতে হয়েছে। সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এই 4টি দেশ একসাথে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল, যদিও পরবর্তীতে আরও 3টি দেশ যুক্ত হয়। 4টি দেশের অভিযোগ হচ্ছে কাতার সন্ত্রাসবাদকে সমর্থন করে, যদিও এ ধরনের অভিযোগ কাতার সবসময় অস্বীকার করে আসছে। এই 4টি দেশ তাদের অবরোধ তুলে নেবার বিনিময়ে কাতারকে 13টি শর্ত দিয়েছিল। এগুলোর মধ্যে রয়েছে ইরানের সাথে কাতারের ব্যবসা বাণিজ্য বন্ধ করা, আল জাজিরা টিভি চ্যানেল বন্ধ করা, তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করা ও অন্যান্য আরব দেশে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার শর্ত। কিন্তু কাতার কোনো শর্তই সম্পূর্ণভাবে মানেনি, ফলে সেই থেকে কয়েক বছর ধরেই এই অবরোধ বহাল ছিল। কাতার সন্ত্রাসবাদ সমর্থন করে কিনা সে প্রশ্ন এখন আর আলোচনার মধ্যে নেই। অন্যদিকে তুরস্কের আঙ্কারায় সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি নিয়ে সৌদি আরব বেশ বিপাকে পড়েছিল। তবে কাতারকে এখনও প্রমাণ করতে হচ্ছে যে ব্যবসার জন্য তাদের অর্থনীতি উন্মুক্ত। অবরোধ আরোপের আগে কাতারে আমদানিকৃত পণ্যের 60% আসত এই 4টি দেশ থেকে, এর মধ্যে খাদ্যদ্রব্যই প্রধান। সুতরাং অবরোধ আরোপের পর কাতারকে বিকল্প পথ দেখতে হয়েছে। সেক্ষেত্রে তুরস্ক এবং ইরানের মাধ্যমে বিকল্প পথে খাদ্য আমদানি শুরু করে। এছাড়া দেশের ভেতরে উৎপাদন বাড়ানো শুরু করে। দুধের চাহিদা মেটানোর জন্য হাজার হাজার গরু আমদানি করছে কাতার। নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে তা কাটিয়ে উঠেছে দেশটি। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশও হয়েছে কাতার। অবরোধ সত্ত্বেও শুরু হয়ে গেছে প্রস্তুতি। নিত্য নতুন অবকাঠামো নির্মাণও শুরু হয়ে গেছে পুরো দমে। কাতার বিনিয়োগ ফান্ড এর সিনিয়র ডিরেক্টর আকবর খান বলেন, কাতার বেশ ভালোভাবেই সংকট মোকাবেলা করছে। অবরোধ শুরু হবার 3 মাস পর হামাদ সমুদ্র বন্দরে $7.4 বিলিয়ন প্রকল্প উন্মুক্ত করে। এর মাধ্যমে গভীর সমুদ্র বন্দরে পণ্যবাহী অনেক জাহাজ ভিড়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাতার মধ্যপ্রাচ্যের বাইরে, বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে। এছাড়া জার্মানির সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য কাতার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য কাতার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে রয়েছে শ্রম আইনের সংস্কার, বেসরকারীকরণ এবং বিশেষ অর্থনৈতিক এলাকা গঠন। কাতারের রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ। গ্যাস মজুদের দিক থেকে কাতার বিশ্বে 3য়। ফলে তারা আমদানির বিকল্প পথ বের করতে পেরেছে। তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে কাতার বিশ্বে প্রথম। 2017 সালে দেশটি 81 মিলিয়ন টন এলএনজি রপ্তানি করেছে, যেটি বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাসের 28%। দেশটি প্রতিদিন 6 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে। তেল এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে অবরোধ সত্ত্বেও কাতারের অর্থনীতি বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে 2017 সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 1.6%। 2018 সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 2.4% এবং 2019 সালে ছিল 3.1%। এভাবে বাড়তে থাকলে 2021 সালে হবে 5.3%। পিপিপি জিডিপিতে দেশটির মাথাপিছু আয় $1,38,900। লন্ডন ক্যাপিটাল ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক জেসন টাভি বলেন, উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় কাতারের অর্থনীতিতে বৈচিত্র্য আরও বাড়াতে হবে এবং বৈচিত্র্য বাড়ানোর যথেষ্ট সুযোগও আছে। তিনি বলেন, কাতারের নিজস্ব জনসংখ্যা মাত্র 3 লাখের কিছু বেশি। অন্যান্য দেশের মানুষসহ মোট অধিবাসী 28 লাখ। সুতরাং সরকার চাইলে তাদের নিজস্ব জনসংখ্যার সবাইকে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করতে পারে। বিশ্লেষকরা বলেছেন, কাতার যদি না চায় সেক্ষেত্রে ব্যবসা বান্ধব বৈচিত্র্যপূর্ণ অর্থনীতি দেশটির জন্য খুব একটি প্রয়োজনীয় নয়। শুধু গ্যাস উত্তোলন বাড়িয়ে দেবার মাধ্যমে কাতার টিকে থাকতে পারবে। এই গ্যাস বিক্রি করে কাতার যে অর্থ উপার্জন করবে সেটির মাধ্যমে অন্য সব কিছুকে
সহায়তা করা যাবে। কাতারের প্রতি প্রতিবেশী দেশগুলোর হিংসের কারণ হচ্ছে আরব বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। ইকোনমিস্ট বলছে, সৌদি আরব সহ 4টি দেশের মূল আপত্তির বিষয় হল কাতারের আমিরের মালিকানাধীন সংবাদ মাধ্যম আল জাজিরা। এতদিন আরব অঞ্চলের সব সংবাদ মাধ্যম শাসকদের স্বার্থ সংরক্ষণ করে আসছিল। বিরুদ্ধবাদী হয়েছে একমাত্র আল জাজিরা, আর তাতেই শঙ্কিত আরব দেশগুলোর এক নায়কেরা। এই সংবাদ মাধ্যমকে অনেকেই কয়েক বছর আগের আরব বসন্তের উস্কানিদাতা বলে মনে করে থাকেন। উপসাগরীয় অঞ্চলের একনায়ক শাসকেরা আল জাজিরাকে তাঁদের ক্ষমতার জন্য হুমকি বলে মনে করেন। বিশেষ করে এই সংবাদ মাধ্যমের টেলিভিশন চ্যানেলে যেভাবে অন্যান্য আরব দেশের শাসকদের চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করা হয়, তাতেই ভয় দেশগুলোর। শাসকদের আশঙ্কা, এই সংবাদ মাধ্যমের কারণে তাদের একনায়কত্বের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধে উঠতে পারে। নিন্দুকেরা বলছেন, আল জাজিরার আরবি ভাষী চ্যানেলটি কাতার সরকারের মুখপাত্রে পরিণত হয়েছে। আরব অঞ্চলে মুক্ত মত প্রচারের নামে এটি সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছে এবং এর প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাও কম। আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সংবাদ মাধ্যমটির অবস্থান পুরোপুরি পশ্চিমা বিরোধী ছিল। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সম্পৃক্ত হওয়ার আগ পর্যন্ত সেখানকার মানবিক পরিস্থিতির বিপর্যয় নিয়ে শব্দটি করেনি আল জাজিরা। তবে আরব বসন্ত বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে আল জাজিরা। ইকোনমিস্টকে দেয়া তাদের বক্তব্য, এ ধরনের অভিযোগ আরব অঞ্চলের জনসাধারণকে অপমানের শামিল। নিজেদের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে মানুষ আরব বসন্তে অংশ নিয়েছিল। কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী দেশগুলোর একটি ঢালাও অভিযোগ, দেশটি সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। কিন্তু যারা অভিযোগ আনছে তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, কুয়েত ও বাহরাইনের পার্লামেন্টে ইসলামপন্থীরা বেশ প্রভাবশালী। ইরানের সঙ্গে ভালো সম্পর্ক আছে কুয়েত ও ওমানের। অন্যদিকে ইয়েমেন ও সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে সংযুক্ত আরব আমিরাতের। সুতরাং যেসব দোষে কাতারকে একঘরে করা হয়েছে, সেসব দোষে দুষ্ট অবরোধ আরোপ করা দেশগুলো। সৌদি আরবের যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমান অভিষিক্ত হওয়ার পরই কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়। এক্ষেত্রে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রও, কারণ সে সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুবরাজ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বেশ ভালো ছিল। বিশ্লেষকদের ধারণা, মার্কিন মুলুকের সবুজ সংকেত ছাড়া অবরোধ আরোপ করা হয়নি। অবশ্য এই অবরোধ মিটিয়ে ফেলার তাগিদও দিয়েছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোতে অর্থ লেনাদেনার বিষয় তদন্তে এখন মার্কিন প্রশাসনকে সহায়তা করছে কাতার। কুয়েত ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিক ঘাবরা বলছেন, একনায়ক শাসন ব্যবস্থাই উপসাগরীয় অঞ্চলে সব বিপত্তির কারণ। ইকোনমিস্টকে তিনি বলেন, তারা যদি কাতারের ক্ষেত্রে এমন আচরণ করতে পারে, তবে কুয়েত বা ওমানও বাদ যাবে কেন? তার মতে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর একনায়ক শাসকদের কারণেই সেখানে বিপর্যয় অবশ্যম্ভাবী। 2017 সালের মাঝামাঝি সময় থেকে হুট করে কূটনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে কাতারের ওপর অবরোধ আরোপের ফলে শুরুর দিকে বেশ বেকায়দায় পড়েছিল কাতার। দেশটির সঙ্গে আকাশ, স্থল ও সমুদ্র পথে থাকা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারী দেশগুলো। এমনকি অন্যান্য আরব দেশে থাকা কাতারের নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে অবরোধের এই কয়েক বছর পার হওয়ার পর বলাই যায়, অবরোধ সামলে দিব্যি আছে কাতার। কাতারের ওপর অবরোধ আরোপের ঘটনাকে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির ইতিহাসের সবচেয়ে টানাপোড়েনের মুহূর্ত হিসেবে অভিহিত করা যায়। 1981 সালে জিসিসি গঠন করে আরব দেশগুলো। প্রতিষ্ঠার পর থেকে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে উপসাগরীয় অঞ্চলের অধিবাসীরা মুক্তভাবে চলাচল করতে পারতেন, কারণ আরব অঞ্চলের বিভিন্ন উপজাতি গোষ্ঠী উপসাগরীয় অঞ্চলের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই যোগাযোগের সুবিধার্থেই এই নিয়ম চালু ছিল। কিন্তু কাতারের ওপর অবরোধ আরোপের পর থেকে এই নিয়মের ব্যত্যয় ঘটতে থাকে। তবে অবরোধ দিয়ে কাতারকে কাত করতে না পেরে সৌদি আরব এখন অন্য কৌশল নিয়েছে। বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, কাতারের সঙ্গে থাকা 61 কিলোমিটার দীর্ঘ সীমান্তে খাল খননের পরিকল্পনা নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে আক্ষরিক অর্থে বিচ্ছিন্ন হয়ে পড়বে কাতার, একটি দ্বীপে পরিণত হবে দেশটি। মক্কাভিত্তিক একটি পত্রিকায় সে সময় এই পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। সৌদি আরবের সাম্প্রতিক এই সমস্ত পদক্ষেপে উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। 1990-এর দশক থেকেই স্রোতের বিরুদ্ধে পথ চলেছে কাতার। জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে এই দেশটি সবচেয়ে ছোট। তাই বলে এর অর্থের কোনো অভাব নেই, কারণ দেশটিতে আছে অনেক গ্যাস ক্ষেত্র, আর তা দিয়েই অর্থবিত্তে প্রভাবশালী হয়ে ওঠে কাতার।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, কাতারের সবচেয়ে বড় সমস্যা এর রাজবংশের রাজনীতি। 1972 সালে দেশটির প্রতিষ্ঠাতা আমিরকে পদচ্যুত করেন তার এক দূর সম্পর্কীয় ভাই। ক্ষমতা দখল করা ওই আমিরকে আবার ক্ষমতাচ্যুত করেন তার ছেলে হামাদ বিন খলিফা। 1995 সালের ওই ঘটনার এক বছরের মাথায় হামাদ বিন খলিফার বিরুদ্ধে একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়। অভিযোগ আছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সেই অভ্যুত্থান সংগঠনে সহায়তা করেছিল। 2013 সালে শেখ হামাদ ক্ষমতা ছাড়েন। এরপর কাতারের কর্তা হন তার ছেলে তামিম বিন হামাদ আল থানি। বিশ্লেষকেরা বলেন, সেই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য বরাবরই সৌদি ও আরব আমিরাতকে দায়ী করে থাকেন শেখ হামাদ। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে তার একটি কথোপকথন 2008 সালে প্রকাশিত হয়েছিল। তাতে শেখ হামাদ বলেছিলেন, দুর্নীতিগ্রস্ত সৌদি কর্তৃপক্ষকে সরিয়ে দেওয়া উচিত এবং এজন্য সৌদি বিরোধী গোষ্ঠীর ওপর সমর্থন বাড়াতে হবে। সৌদি কর্তৃপক্ষের ভাষায় কাতারের আমির একজন বেপরোয়া যুবরাজ। অন্যদিকে কাতারের মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন বালক মাত্র। ইকোনমিস্ট বলছে, সৌদি আরবসহ 7 দেশের অবরোধকে কাজে লাগিয়ে নিজ দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা চাঙ্গা করে তুলছেন কাতারের বর্তমান আমির। দেশটিতে এখন তামিম বিন হামাদের বড় বড় ছবি বিলবোর্ডে শোভা পাচ্ছে, যাতে থাকছে তাদের প্রিয় আমিরের প্রশংসাসূচক নানান শব্দ। আনন্দের খবর হচ্ছে, 2021 সালের শুরুতে সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার আগেই অবরোধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয়েছে। ওই সম্মেলনে যোগ দিতে উপসাগরীয় দেশগুলোর নেতারা সৌদি আরবে গিয়েছিলেন। সম্মেলনে কাতারের ওপর 3 বছর আগে জারি করা নিষেধাজ্ঞা সৌদি আরব প্রত্যাহার করে নেয়। সৌদি আরব তার প্রতিবেশী দেশ কাতারের সাথে সীমান্ত পথ খুলে দিয়েছে। সে সময় আল উলায় পৌঁছানোর পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দারুণভাবে উষ্ণ অভ্যর্থনা দেন এবং স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দর্শক, ইতি টানছি আজকের মতো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।